এই অবলা জিনিস কী ভাগে পানির ভিতরে গাড়ি আছে, তারা ড্যাঙা পাচ্ছে না, তার তলে খাদ্য খাবার নাই, কী অশান্তির ভিতর আছে। এই চরটা যদি না পড়তো তাহলে আমাদেরকে কবে তুলে দিত ভাঙনে। এই যে গরু বছর দেখেন কত পানির ভিতরে কীভাবে খাওয়া দাওয়া দিচ্ছে দেখেন, এই দেখেন এই যে সব মাঠে ভাই এখন বর্তমানে গরু বছর কোনো চারা পানি কিছু নাই। এই যাটুকু আপনার ডুবে লেগেছে, এখন জমি আলাদা বুঝেছে, একটু আমার সবই তো ডুবে গেছে, তারা রেখে লাভ আছে, একটু খাইয়ে দেন, এই তো খাই দিচ্ছে। বন্ধুরা এই যে আজিজুল ভাই যেখান দিয়ে হেঁটে যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের রাস্তা। বাংলাদেশ না, এটা ইন্ডিয়া। এটা ইন্ডিয়ার রাস্তা? হ্যাঁ ওই ইন্ডিয়া। আমার জন্ম হয়েছে কিন্তু ইন্ডিয়াতে, তারপরে যখন মানে স্বাধীন হয়ে গেল তখন আমাকে কোলে করে নিয়ে তেনাই করে চলে নিয়ে বাংলাদেশে সব উঠে চলে আসছে। আপনার ওই যে তালাই বাড়ি শুরু হয়েছে, যখনই বান্ধবীর মধ্যে পানি রেখে নিয়ে যখন একটা হুপি মারলো তখনই আমি কোনো লাগাতে ঘুরে ভালো নাই চাইলে যাও না মামা, নিয়ে যাও না তুমি, শব্দ শুনতেছো না তুমি। শুকনো মৌসুমে যেখানে পানির জন্য চারিদিক হাহাকার করে, বর্ষা মৌসুমে সেখানে পানির নিচে সব তলিয়ে আছে। চরে যেখানে থাকতো গরু মহিষের বাথান আর কৃষকের চাষ করা ফসলি জমি, আর এখন দেখতেই পাচ্ছেন কি স্রোত বইছে। পানি যতই বাড়ছে এই চরে থাকা গরু মহিষগুলোর ঘাসের অভাব ততই বাড়ছে। এইবার এই চরে আজিজুল ভাই কালাইয়ের চাষ করেছিলেন, সেসব কিছু পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। এই চরবাসী মানুষের এসব সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় সারা বছর। বন্ধুরা আমরা কিন্তু সেই আজিজুল ভাইয়ের মাচার উপর বসা আছি, আর উপরে হচ্ছে কদম গাছ ছিল, সেই কদম গাছ থেকে কদম পাড়া হয়েছে। কুলসুম আর হচ্ছে তোমার নাম কি জানো? আশিক। কুলসুম আর আশিক এখন এই কদম দিয়ে ভর্তা বানাবে, তো সেগুলো এখন খাবো। এখন কি লবণ দিবা না? ভালো কথা। আজিজুল ভাই কেমন লাগে? বন্ধুরা প্রথমে আজিজুল ভাই শুরু করলো কদম খাওয়া। বন্ধুরা এই যে কুলসুম কদমের ভর্তা বানালো, এখানে মরিচ, লবণ আর হচ্ছে কদম গাছ থেকে পারলাম, সেটা কিন্তু দেখলেন আপনারা। তো এর আগে আমি কখনোই শুনি নাই যে কদম খাওয়া যায়, এই আজকে প্রথমবার শুনলাম যে কদম খাওয়া যায় এবং প্রথমবার খাইতেছি। লবণ আর মরিচ দিয়ে মাখানো হয়েছে, তো মানে ফুলের একটা যে গ্রান সেটা কিন্তু পাওয়া যেতেছে, মানে অন্যরকম একটা স্বাদ আছে। বন্ধুরা আমরা অনেকদিন পর চরখানপুর গ্রামটা একটু ঘুরতে বের হয়েছি, তো সাথে কিন্তু আজিজুল ভাই রয়েছে। আমরা কিন্তু এখন চরখানপুরের একদম শেষ গ্রামটিতে রয়েছি, এরপরে কিন্তু ভারতের মুর্শিদাবাদ। এখানকার স্থানীয় মানুষ সবসময় কাজে ব্যস্ত থাকে, গরু মহিষ কৃষিকাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকে তারা। এই যে ভাই এখান থেকে এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ। আচ্ছা ওই যে ছোট ছোট টংগুলো দেখা যাচ্ছে এগুলা ওগুলো ভারতের বিএসএফ থেকে। ও রাতের টহল দেয় না? রাতের দিনে সব সময়। আচ্ছা আজিল ভাই আপনার ওই যে মামা নাকি যেন ভাগনা আপনার বাড়ি, ওটা নাকি বাড়ি নাকি ভারতে? হ্যাঁ ওটা মামু। আচ্ছা আপনার কি কোনোভাবে ভারতীয় ছিল নাকি না বাংলাদেশি? না ও বিনিময়ের সময় চলে এসেছে বাপ মা সব। ও মানে ছিট মহল বিনিময়ের সময়। হ্যাঁ তার মানে বলা যায় আপনি আগে ভারতীয় ছিলেন? আমার জন্মস্থান হয়েছে ইন্ডিয়া, আমার জন্ম হয়েছে কিন্তু ইন্ডিয়াতে, তারপরে যখন মানে স্বাধীন হয়ে গেল তখন আমাকে কোলে করে নিয়ে তেনাই করে চলে নিয়ে বাংলাদেশ নিয়ে চলে এলো। বন্ধুরা আমরা কিন্তু এখন রয়েছি চরখানপুরের একদম শেষ গ্রামে। এই যে আমি এখন যে জায়গাটাতে দাঁড়ানো আছি এইগুলো সম্পূর্ণ হচ্ছে ভারতের জমি। আর আপনাদেরকে একটা কথা এখন আমি জানাবো, যেটা আপনারা এর আগে হয়তো কখনোই জানেন নাই, যে আজিজুল ভাই এক সময় ভারতীয় ছিল। যখন দেশ স্বাধীন হয় তখন তারা বাংলাদেশে চলে আসে।
তো এই জিনিসটা আমিও জানতাম না, আজকে হঠাৎ করে আজিজুল ভাইয়ের মুখ থেকে শুনলাম যে আজিজুল ভাই এক সময় ভারতীয় ছিল। আচ্ছা আজিজুল ভাই, আপনার তো ভারতে আত্মীয় স্বজন আছে না? আত্মীয় স্বজন আছে, কে কে আছে এখন? ফুপুরা আছে, ফুপুরা, মামারা? ফুপু মামু টামু এরা সব। আচ্ছা, ওদের সাথে যোগাযোগ হয়, কথা হয়? এমনি যোগাযোগ না, এমনি আসলে এখন তো যোগাযোগের কোনো বুদ্ধি নাই। আচ্ছা আচ্ছা, এমনি হয়তো আসলে মাঠে টাটে আসলে হয়তো হয়তো একটু গল্প টল্প করলে এটাই পর্যন্ত। ফোনে কথাবার্তা হয় না? ফোনে আমার কাছে ওই ফোন না থাকলে কি এর কথা বলবো। আচ্ছা, আপনার কি মনে আছে যখন এই যে ভারতীয় থেকে বাংলাদেশ আইসা বললেন, ওই কথা কি মনে আছে? আমি মনে কি থেকে 10 দিনকে ছেলে, আপনার মানে তখন 10 দিন, 10 দিন 10 দিন 10 দিনের 1 মাসের ছেলে, ওই সময়তে আইসা পড়ছেন না? তেনাইকে জড়িয়ে লিখছে, বুঝতেছেন না? আচ্ছা, বন্ধুরা আপনারা অনেকেই জানতে চান যে এই চরখানপুর, মানে আমরা যেখান থেকে আপনাদের ভিডিওগুলো করি আপনারা দেখে থাকেন ভারত থেকে বা অন্যান্য ভারতের অন্যান্য রাজ্য থেকে দেখে থাকেন, তো তারা অনেকেই জানতে চান যে এই চরখানপুর ভারতের কোন পাশে পড়ছে। তো আজিজুল ভাই কিন্তু বললো যে ভারতের মুর্শিদাবাদ, কাহারপাড়া আর হচ্ছে কাতলামারি। তো এর আশেপাশের অঞ্চলের মানে কাতলাপাড়া, কাহারপাড়ার পাশাপাশি হচ্ছে এই চরখানপুর। যদি আপনারা আশেপাশে থেকে থাকেন হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে চরখানপুর কোথায় রয়েছে। বন্ধুরা এই যে আজিজুল ভাই যেখান দিয়ে হেঁটে যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের রাস্তা। বাংলাদেশ না, এটা ইন্ডিয়া। এটাও ইন্ডিয়ার রাস্তা? হ্যাঁ, ওই ইন্ডিয়া বাংলাদেশ। আচ্ছা আচ্ছা। তো বর্তমানে আমরা যেহেতু ভারত এবং বাংলাদেশের জমিন একদম পাশাপাশি, তো এই রাস্তাটা ধরে ভারত এবং বাংলাদেশের মানুষ, বিদেশের মানুষই হাঁটাচলা করতে পারে। এই পাশের জমিটা হচ্ছে ভারতের লোকজন এসে এখানে চাষাবাদ করতে। হ্যাঁ, তাহলে চলেন আমরা আজিজুল ভাই এখান দিয়ে চলে যাই। বন্ধুরা আমরা এতক্ষণ ছিলাম ভারতের মুর্শিদাবাদের খুব কাছাকাছি, কাহারপাড়া বা কাতলাবাড়ির কাছাকাছি জায়গায় ছিলাম এতক্ষণ। বন্ধুরা আমাদের চরখানপুরের ভিডিও শুরু হয় কিন্তু এই চরখানপুরের ঘাট থেকে, আবার শেষটা হয় কিন্তু ঘাটে এসেই। তো এখন কিন্তু আমরা ঘাটে চলে আসছি, তার মানে আমাদের এই চরখানপুর থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আজিজুল ভাই বরাবরের মতোই কিন্তু ঘাট পর্যন্ত আসে বিদায় দেওয়ার জন্য। এই চরটা যদি না পড়তো তাহলে আমাদেরকে কবে তুলে দিত ভাঙনে। এই যে গরু বছর দেখেন কত পানির ভিতর কিভাবে খাওয়া দাওয়া দিচ্ছে, দেখেন এই দেখেন এখান থেকে নিয়ে যাই দিছে ওখানে। আচ্ছা, এই গরুগুলা কি এই চরে আনতে পারে না? এই চরে লিখে জায়গা দেবে কোথায় এত। আচ্ছা আচ্ছা, মানে অনেক গরু চলেন তাহলে দেখতে হবে। আচ্ছা আচ্ছা বন্ধুরা, এই যে আমরা এখন যে জায়গাটিতে দাঁড়ানো আছি, যখন শুকনো মৌসুম থাকে তখন কিন্তু এই যে নিচে এগুলোতে বাথান থাকে না? হ্যাঁ, সব বাথান থাকে, এগুলো আগুড়ি সব বাথান। আচ্ছা, এই যে হয়তো আপনারা এই যে ড্রোন ফুটেজে দেখতে পাচ্ছেন যে শুকনো মৌসুমে কিন্তু এই যে বাথানগুলো ছিল, আর এখন দেখেন বর্তমানে এই পানিগুলো দিয়ে পুরো টইটুম্বর এই জায়গাটা। দেখেন গরু বছর কিভাবে আটকে পড়ে আছে পানিতে, দেখতেছেন ওই যেগুলো পানিতে আটকে পড়ে আছে। হ্যাঁ, মহিষগুলো পানিতে বেঁটে আছে। আচ্ছা আচ্ছা, ওদের আমরা এখন সেখানে যাব, আপনাদেরকে দেখাবো যে আসলে এই যে বোবা প্রাণীগুলো কিভাবে তারা এই চরের মধ্যে তারা পানিতে ভাসতেছে। আমাদের আজিজুল ভাই আমাদের জন্য ট্রলারটা রিজার্ভ দিল, আর আমরা ট্রলারে করে যাবো হচ্ছে রাজশাহী শহরে। কুলসুম যাবে না? উঠবো? কুলসুম চলো। কুলসুম যাবা? না আরে যাবে রে, আমরা দুই মামা একসাথে চলে যাব, তিনজন তিন মায়ের পথে। চলো আসো, যাবা? কুলসুম যাইতে রাজি না। আচ্ছা ঠিক আছে কুলসুম, থাকো তাহলে, বাই, মাসি আবার দেখা হবে। বন্ধুরা আমরা এখন ট্রলারে উঠে গেলাম। তো আজিজুল ভাই আজকে এখান থেকে বিদায় দিবে না, আমাদের সাথে আরো কিছু রাস্তা যাবে, তারপর সেখান থেকে বিদায় দিবে। দেখতে পাচ্ছেন এই যে সব মাঠে ভাই এখন বর্তমানে গরু বছর কোনো চারা পানি কিছু নাই। এই যাটুকু আপনার ডুবে লেগেছে, এখন জমি আলাদা বুঝে এটুকু আমার সবই তো ডুবে গেছে, তারা রেখে লাভ আছে, একটু খাইয়ে দেন, এই তো খাই দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে
পুরো আশেপাশে যা চর আছে সব ডুবে গেছে। সব ডুবে গেছে, দেখেন না আপনি, সব দিকে পানি, আচ্ছা আচ্ছা। খালি এই জায়গাটুকু ডাঙা আছে। আচ্ছা আজিজুল ভাই, এগুলো কি এই জায়গাতে ছিল? কি এই যে গরুগুলা এই হ্যাঁ। চরেই ছিল? ওই চরে ছিল, ওই চর থেকে এখানে এলো, এদিকে ডুবে গেছে। ওই সব ডুবে গেছে। আচ্ছা তো আচ্ছা। এটা তো ডুবু ডুবু হবে। এটাও ডুবে গেছে, ওই চারদিকে পানি। ডুবে গেলে পরে কি করবে? পরে ডুবে গেলে এখন ওই নিয়ে যেভাবে হোক নাহলে নদীর পারে যেতে হবে। এটাও কি চরখানপুরের অংশ ছিল নাকি? হ্যাঁ, আমাদের গ্রাম ছিল, আপনাদের বাড়ি ছিল, আপনারা এই যে ঢোলকুম ঝাড়টা লাগছে দিয়ে একবার সোজা করেই সোজা। আর ওই যেটাতে আমরা এখন বসবাস করছি ওইটা ছিল আপনার আমার সরজমিন একটা মাঠ ছিল, মানে আবাদের মাঠ। এখন বাড়ি করার জায়গা নাই হিসাবে ওই জায়গায় যে এইসব গালাগালা সব ডুবে গেছে, এ তো এখন আর কিছুই নাই। এখন এই সব জমিগুলো এখন ডুবে গেছে, এই কালা এটুকু আছে, এটুকু ধরেন গরু পশু যেগুলো পশু আছে সেগুলো খাই লিছে, কী করবে? তাছাড়া তো বুদ্ধি নাই। মোটামুটি 1-1.5 লাখ টাকা মতন লস। বন্ধুরা, আমরা গত ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম যে আজিজুল ভাই যেখানে মসুর বনেছিল সেখানে এইবার কালাই বুনছিল। তো সেইগুলা এখন এই যে দেখতে পাচ্ছেন চারদিকে পানি আর পানি, সব কালাই এই পানির নিচে তলায় গেছে, মানে সব কালাই নষ্ট হয়ে গেছে পানির নিচে। ঠিক না আজিজুল ভাই? জি। কত টাকা খরচ করছিলেন ভাই এই কালাই? ওই মোটামুটি আপনার 25-26 হাজার মতন। আচ্ছা, মানে কালাই উঠাতে পারতেন কত টাকার মতো? ওই মোটামুটি 1.5 লাখ মতন। 1.5 লাখের মতো, মানে সব একদম লস। সব লস। বন্ধুরা বুঝতেই পারতেছেন যে চরের মানুষ এমনিতেই তারা অসহায় মানুষ, কিন্তু এই পানিতে তাদের ফসল, এই জমি যা আছে সবই ডুবে গেছে। জমি বলতে কি, মানে চরের মধ্যেই তারা ফসল বুনতো। এই যে দেখতে পাচ্ছেন কালাই, এই যে দেখেন এগুলো তো তাদের ডুবে গেছে। তো ডুবে যাওয়ার শেষ মুহূর্তে এই যে গরু মহিষগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলাকে এখন খাওয়াচ্ছে। বন্ধুরা, আমরা এখন যেই জায়গাটিতে আছি, এই নদীর ওই পারে যে গ্রামটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চরখানপুর। আর আমরা কিন্তু শুকনো মৌসুমে এই চর পায়ে হেঁটে কিন্তু এখান দিয়ে যেতাম। আপনারা হয়তো আগের ফুটেজ দেখতে পাচ্ছেন যে এখানে আমরা পায়ে হেঁটে পাড়ি দিতাম। আর এখন দেখেন কি অবস্থা, আর দেখেন পুরো চর কিন্তু এখন ডুবে গেছে। এই গরুগুলার কিন্তু বাথান ছিল এই যে নদীর মাঝখানে, এই মাঝখানে নদীর মাঝখানেই বাথান ছিল। আর এখন পানি হওয়ার কারণে মোষগুলোকে উপরে নিয়ে আসা হয়েছে। ভালো করে কাদা করে মালিকই জানে। বন্ধুরা, আমরা শেষ মুহূর্তে ঝড়ের কবলে পড়ছি চরখানপুর থেকে বিদায় নেওয়ার সময়। হ্যাঁ, এটা কি যে ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ছি, দেখেন কি অবস্থা। এখান ধর, এখান ধরলে কিছু হবে না, সমস্যা নাই। ভাই আপনারা উঠে আমার বোনের বাসার দিকে একটু হাঁটা দেন। বন্ধুরা, আমরা যাওয়ার পথে ওরা সব উঠে চলে এসছে, ঠিক আছে না? কুড়ি আছে কিনা? বন্ধুরা, আমরা চরখানপুর থেকে রওনা হয়েছিলাম। তো মুহূর্তের মধ্যে আকাশ একদম কালো মেঘে ঢেকে যায়। আর আজিজুল ভাই আমাদের সাথে ছিল। আমরা মাত্র পদ্মা নদী পার হয়ে ওই পারে যাইতাম, এই মুহূর্তে কিন্তু ঝড় শুরু হয়েছে। আর আজিজুল ভাই বললো যে এখন যাওয়া দরকার নাই, আমরা ট্রলারটা একটু পারে ভিড়াই। তো আমরা এখন ট্রলারটা পারে ভিড়ালাম। দেখেন হঠাৎ করে বন্ধুরা, আমরা কিন্তু এখন রয়েছি মিডলের চরে। আর আজিজুল ভাইয়ের বোনের বাড়ি হচ্ছে এই মিডলের চরে। আজিজুল ভাই বললো যে এখন যাওয়াটা অনেক রিস্ক হবে। আমরা এখন আজিজুল ভাইয়ের বোনের বাড়ি দিকে যাইতেছি। সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করব, 10 মিনিট, মানে বাতাসটা পড়ে গেলে 10 মিনিট তারপরে তারপরে হচ্ছে আমরা আবার এই নদী পার হয়ে যাব। কারণ হঠাৎ করে যে একটা অবস্থা হয়েছে, মানে আমরা মানে বুঝতেই পারি নাই যে এমন একটা পরিস্থিতি হবে হঠাৎ করে। আজিজুল ভাই তারা বুঝতে পারছে, যে বললো যে এখন আমরা ট্রলারটা পারে বিরাই, পরে আমরা আবার যাব। তো এখন আমরা এই যে মিডলের চর আজিজুল ভাইয়ের বোনের বাড়ির দিকে যাইতেছি। আপনি বুঝলেন কিভাবে আজিজুল ভাই আগে থেকে? আমরা গাঙ্গে চলা লোক ভাই, যে কখন কোন দিক থেকে একটা চাপ দিবে। আমি যখনই পানি ওখানে যখন একটা বান্ধবীর মধ্যে একটা হুপকে মারলো, আপনার ওই যে তালাই বাড়ি সরস্বতী, যখনই বান্ধবীর মধ্যে পানি রেখে গেলে যখন একটা হুপকে মারলো, তখনই আমি কোনো লাগাতে ঘুরে ফেল। দেখলাম
ভাই আগে থেকে আমাদেরকে সতর্ক করছিল, কারণ আমরা যদি মাঝ নদী পর্যন্ত চলে যেতাম তাহলে কিন্তু এই ঝড়ের মাঝখানে পড়তাম আমরা, তাহলে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারতো। তো আজিজুল ভাই আগে থেকে আমাদেরকে সতর্ক করে নিয়ে আসলো। এখন আমরা যাচ্ছি আজিজুল ভাইয়ের বোনের বাড়িতে। আল্লাহ, আমি খালি চিন্তা করতেছি যদি মাঝ নদীতে যাওয়ার পর এরকম হইতো তাহলে তো কি করতাম। ভাই আল্লাহ লিয়ে দিলে তো কি গাইতেন আপনি, হয় এদিকে নাই ওদিকে, নাই নিচতলা নাই এই নাই নিচতলা নাই গাছতলা, হ্যাঁ লাউ ধরে থাকতে থাকা লাগতো কেমনে, ওই যে শিখ লাগি থাকা লাগতো লাউ ধরে। কিছু হয়তো না হয় নিচতলা না হলে গাছতলা, আমি বলে হয় নিচে যাবো না হলে উপরে চলে যাবো। মানুষ তো বাস পড়ে, এটা কোনো সব ইয়ে নাই। বিষয়টা হচ্ছে যে ডিভাইস গুলো এগুলো সব চলে যেত একবার। আমার থেকে লাতারি নেই, এর মধ্যে একটা পেটলারও নাই এর ভিতরে। নাই চাইলে যাও না মামা, নিয়ে যাও না তুমি, শব্দ শুনতেছো না তুমি? এখন যদি বাবারে তোমার দিদি যদি না মানো আর দিদি থাকা দিদি মনে করেন যে আপনার আমার টাকার এখানে সমস্যা আছে, আপনার কোনো সমস্যা না, আমার বাড়ি আমাদের থাকা খুব জায়গা, আমরা বলেন একটু পরে দেই তো থাকবে। এই ফ্যানে যেতে পানি পাইপ বেড়া চলে গেল সব একবার সমাধান হয়ে গেল। যাই আরে কোনো সমস্যা না।